ঠিক আছে? হয়তোবা রেগুলার বেসিসে হবে না, মাঝে মাঝে কোনো একটা ক্লাস দেখা যাবে যে একটু বেশি নিয়ে ফেলবো। ঠিক আছে? সবাই ওই মানে বেশি বা লেন্থি ক্লাসগুলোতে হচ্ছে একটু ধৈর্য ধরে থাকবেন। ঠিক আছে? আচ্ছা, আমি রেকর্ডটা অন করে দিছি। আচ্ছা, যেভাবে হচ্ছে আমরা এতদিন পর্যন্ত ডিজাইন করলাম, এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি কোনো ডিজাইনার কাতারে পড়বে না। মানে আপনি এই ডিজাইন কোথাও প্রেজেন্ট করতে পারবেন না। যদি কোথাও আপনি এখন যে কাজগুলা করতেছেন, এই কাজগুলা যদি হচ্ছে মানুষকে দেখান, হ্যাঁ, ডেস্কটপ ভিউতে সবাই অনেকে বলবে যে হ্যাঁ, না মোটামুটি চলে। বাট যখনই হচ্ছে এটাকে অন্য ডিভাইস থেকে চেক করবে, তখন কিন্তু হচ্ছে এটার সেই ডিজাইনে থাকবে না। মানে ডিজাইনটা ব্রেক করবে, ভেঙে যাবে। আপনারা কি দেখছেন আপনাদের কাজগুলাকে মোবাইল থেকে ওপেন করে বা অন্য কোনো ডিভাইস থেকে ওপেন করে? মানে ভেঙে যায়। সুন্দর লাগে না কিন্তু। মানে হচ্ছে কনটেন্ট গুলার ঠিক ঠিকানা নাই। ইমেজ গুলা ছোট বড় হয়ে যায়। কোথাও দেখা যায় টেক্সট বের হয়ে চলে যেতেছে অন্যদিকে। মানে এক কথায় বলতে গেলে আপনার ওয়েবসাইটটা ডিভাইস ফ্রেন্ডলি না। তো যতক্ষণ না পর্যন্ত আপনি ডিভাইস ফ্রেন্ডলি ডিজাইন করতে পারবেন, ততক্ষণ না পর্যন্ত হচ্ছে আপনি ডিজাইনারই হন নাই। মানে ডিজাইনার বলতে আমি এটা বলতেছি যে আপনি গ্রাফিক ডিজাইনার না, আপনি ওয়েব ডিজাইন। ঠিক আছে? ওয়েব ডিজাইন একটা, ডেভেলপমেন্ট আরেকটা। ঠিক আছে? ২ টা ওয়ার্ডের মধ্যে কিছুটা পার্থক্য আছে। ডিজাইন মানে হচ্ছে যে এখন আপনারা যা শিখতেছেন। আর ডেভেলপমেন্ট হচ্ছে যখন এটাকে ডিজাইন করার পর এটার ভিতরে হচ্ছে আপনি ফাংশনাল কাজ করবেন। তখন সেটাকে হচ্ছে আবার বলা হয় যে মানে ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে? যখন আমরা ব্যাকএন্ড করি তখন এটাকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। সো আ স্টেপ আছে কিছু। তো আমরা এখন আছি ডিজাইন পার্টে। কারণ ডিজাইন পার্টটাই হচ্ছে সবার ১ম এ আসে। আগে ডিজাইন আসে, তারপর তার হচ্ছে ফাংশনাল কাজপত্র আসে। সো সেই হিসেবে আমাদের মানে যেই লেন্থ বা ফ্লো, সেই ফ্লোতে হচ্ছে আমরা রাইট ফ্লোতেই আছি। তো এখন হচ্ছে যেহেতু আমরা ডিজাইন করতেছি, বাট আমাদের ডিজাইন গুলো এখনো ডিভাইস ফ্রেন্ডলি না। একেক ডিভাইসে একেক রকম দেখা যায়। তো যদি হচ্ছে এরকম ডিজাইন হয়, সেগুলো কোথাও গ্রহণযোগ্যতা পাবে না। আগে একটা সময় ছিল, মানে ডিভাইস ফ্রেন্ডলি কনসেপ্টটাই ছিল না। যখন স্মার্টফোন ছিল না, তখন মানুষ শুধু কম্পিউটার ব্যবহার করতো এবং কম্পিউটার দিয়ে হচ্ছে ওয়েবসাইট ভিজিট করতো। তাই না? মানে ওয়েবসাইট মানেই ছিল হইতেছে এটা কম্পিউটার থেকে দেখার বিষয়। থেকে এটা যে দেখা যায় বা এরকম দেখানো সম্ভব, এটা মানুষ চিন্তাও করে নাই যখন হচ্ছে বাটন ফোন ছিল। তখন শুধু হচ্ছে একটা করে কম্পিউটার থাকতো দোকানে, বা পুরো মহল্লায় দেখা যেত যে কোনো একটা বাড়িতে একটা কম্পিউটার আছে। শুধু বাজারে বা দোকানে হচ্ছে কম্পিউটার থাকতো। সো ওই সময়টাতে হচ্ছে ওয়েবসাইট ভিজিট করার জন্য কম্পিউটারই ব্যবহার করা হইতো। সো সেই ক্ষেত্রে হচ্ছে ডিজাইনও একটাই হতো, শুধু ডেস্কটপ ভার্সনের জন্য। বাট এখন স্মার্টফোনের যুগে হচ্ছে সবার হাতে হাতে স্মার্টফোন। এখন কম্পিউটার লাগে না, এখন কম্পিউটারের কাজগুলো আমরা ফোনেই করি। তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে মানুষ ওয়েবসাইট ভিজিটও করে হচ্ছে ফোনে। আপনি চিন্তা করে দেখেন, আপনি কতবার হচ্ছে একটা জিনিস ইনফরমেশন জানার জন্য, ধরেন আপনি ক্রিকেট ম্যাচের লাইভ ম্যাচের আপডেট জানতে চান, আপনি কোথায় যান? ক্রিকইনফোতে অথবা ক্রিকবাজে ঢোকেন। এটাও তো একটা ওয়েবসাইট। বাট এটার জন্য কি আপনি ডেস্কটপে ঢুকতেছেন? না, আপনি ফোন থেকে যাচ্ছেন। আপনি ধরেন যে কোনো একটা শপিং করবেন, কোনো একটা আম আ কিছু কিনতে চাইতেছেন, দারাজে ঢুকতে চাইতেছেন, বা আপনি শপিং করতে চাইতেছেন, আপনি অন্য কোনো একটা ক্লথিং ওয়েবসাইটে ঢুকতেছেন, বা আপনি বাইকের সম্পর্কে জানতেছেন, আপনি বাইক বিডিতে ঢুকতেছেন। তো এরকম করে হচ্ছে আপনি একেকটা ওয়েবসাইটে ঢুকতেছেন, সবগুলা কিন্তু আপনি ফোন থেকেই চেক করতেছেন। তো ফোনের ইউজার কিন্তু আল্টিমেটলি আ বেশি। তো এজন্য হচ্ছে আমাদের বর্তমান আ যে ডিমান্ড, সেটা হচ্ছে যে ডিজাইন গুলা ডিভাইস ফ্রেন্ডলি হইতে হবে। এবং এই ডিভাইস ফ্রেন্ডলি কথাটাকে আম মানে ওয়েব ডেভেলপমেন্ট এর ভাষায় বলা হতেছে রেসপন্সিভনেস। অর্থাৎ আপনার ওয়েবসাইটকে হচ্ছে রেসপন্সিভ হইতে হবে। বিভিন্ন ডিভাইসের সাথে হচ্ছে সেটা অ্যাডজাস্টেবল হইতে হবে। সো আমরা এতদিন পর্যন্ত যেগুলা কাজ করছি সেগুলা ডিভাইস ফ্রেন্ডলি না। শুধু আমরা ডেস্কটপ ভার্সন করে আসছি। আর শিখার ক্ষেত্রে আপনাকে ১ম এ ডেস্কটপ ভার্সনটাই শিখতে হবে। মোবাইল ফ্রেন্ডলি আস্তে আস্তে তারপর করা যায়। ওটা মানে অল্প সময়ের কাজ। আগে ডেস্কটপ বা ভিউ করতে হয়। তো আমরা আজকে যে টপিকটা শিখবো সেটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব, যেটাকে বলা হয়, নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। এই বুটস্ট্র্যাপ এর কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে ডিভাইস ফ্রেন্ডলি বানানো। ডিভাইস ফ্রেন্ডলি এই বুটস্ট্র্যাপ ছাড়াও করা যায়, বাট সেক্ষেত্রে খাটনি বেশি হবে, পরিশ্রম বেশি হবে, বাট আখেরে আউটপুট একই রকম আসবে। ঠিক আছে? তো যে কারণে হচ্ছে বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক বলতে এটা বোঝায় যে হচ্ছে যে আপনাকে অনেক রিসোর্স, অনেক আ আ প্রয়োজনীয় বিষয়াদি আপনার জন্য রেডি করে রেখে দিছে। আপনি শুধু জাস্ট সেখান থেকে নিয়ে ব্যবহার করবেন। ঠিক আছে? এবং সময় বাঁচবে, আপনার পরিশ্রম কম হবে, এবং জিনিসটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হবে। এজন্যই হচ্ছে ফ্রেমওয়ার্ক মেইনলি ব্যবহার করা। তো বুটস্ট্র্যাপ যেটা, সেটা হচ্ছে আম
সিএসএস ফ্রেমওয়ার্ক অর্থাৎ সিএসএস কম্পোনেন্ট, সিএসএস ক্লাস নেম এগুলো সম্বলিত একটা প্যাকেজ, এটাকে বলা হয় ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে ফাস্ট এডিটেবল মানে ফার্স্ট আপনি কোড করতে পারবেন, আপনি তারপরে এটাকে রেসপন্সিভ বানাইতে পারবেন, আপনি এটাতেই হচ্ছে ওয়েবসাইটের ম্যানেজেবল জিনিসগুলোকে হচ্ছে আরো ইজিয়ার করতে পারবেন। আপনার সিএসএস কোড কম লিখতে হবে, অল্প কোডেই বেশি আউটপুট জেনারেট হবে। এখন আপনি যেভাবে করতেছেন, একটা হেডার বানাইতে গেলে আপনাকে হেডারের কোড লিখতে হচ্ছে, আপনি বুটস্ট্র্যাপ ইউজ করলে আপনার হেডারের জন্য কোড লিখতে হবে না, ওদের কোড অলরেডি করা আছে, আপনি জাস্ট কপি পেস্ট করবেন। ঠিক আছে? সিএসএস এর জন্য এই ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করা হয়, টেলউইন্ড ইউজ করা হয়, আপনারা নাম শুনে থাকবেন এইগুলার। সো এদের মধ্যে হচ্ছে সবথেকে বেশি ইউজ করা হয় হচ্ছে বুটস্ট্র্যাপ, কারণ এটা অনেক আগে থেকে চলে আসতেছে এবং এখন পর্যন্ত চলতেছে, এবং রেসপন্সিভ বলতেই বোঝে যে বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করা। তার সাথে হচ্ছে মানে একটা জিনিসের তো যেকোনো জিনিসেরই হইতেছে এক বা একাধিক ওয়ে থাকে। রেসপন্সিভ করার আরো একটা ওয়ে হচ্ছে টেলউইন্ড ফ্রেমওয়ার্ক ইউজ করা। সো ওইটা হচ্ছে বুটস্ট্র্যাপ এর মতো, ওইটার ইনস্টলেশন প্রসেসটা প্রায় সিমিলার, এবং হচ্ছে তার ইনস্টলেশন কাজগুলা একই রকম প্রায় মোটামুটি। জাস্ট ১৯-২০ পার্থক্য। ঠিক আছে? তো ওইগুলাও হচ্ছে আপনারা দেখা যাবে যে পরবর্তীতে যদি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এর দিকে ঝুঁকেন, সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে আবার টেলউইন্ডটাও মানে ব্যবহার করতে হবে। তবে বুটস্ট্র্যাপটা হচ্ছে সার্বজনীন, সব জায়গায় ব্যবহার করা হয়। ঠিক আছে? টেলউইন্ডও ইউজ করা হয়। তবে বুটস্ট্র্যাপের মার্কেটটা বেশি। তো আমরা বুটস্ট্র্যাপটাই ব্যবহার করব, যেহেতু মার্কেট ট্রেন্ডিং এ হচ্ছে, এ হচ্ছে সবথেকে আগায়া। আর এই তো। আর এরকম ফ্রেমওয়ার্ক যদি বলেন যে আরো কি, কি আছে? ফ্রন্ট এন্ড এর জন্য মানে সিএসএস এর জন্য টেলউইন্ড আছে, বুটস্ট্র্যাপ আছে। আর যদি হচ্ছে ডেভেলপমেন্ট এর জন্য বলেন, আপনারা রিঅ্যাক্ট এর নাম শুনছেন, নোড.জেএস এর নাম শুনছেন, ভিউ.জেএস এর নাম শুনছেন। শুনছেন না এগুলোর নাম? তারপর হতেছে আ এক্সপ্রেস, তারপর হচ্ছে আম আম Next.js অনেক, এগুলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট একটা কোর ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে হচ্ছে আবার বিভিন্ন ধরনের প্যাকেজ বানানো হয়। এই প্যাকেজ গুলাকে বলা হয় হচ্ছে ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক গুলাই হচ্ছে একেকটা পারপাসে একেকটা ব্যবহার করা হয়। যেমন React টাকে ব্যবহার করা হয় হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন এর ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট এর। হুম? ডেভেলপমেন্ট এর জন্য। আবার Node.js ইউজ করা হয় ওর ফ্রন্ট এন্ড এর সাথে কিছু ব্যাকএন্ড এড করার জন্য। আবার আপনারা Laravel এর নাম শুনছেন। এটা হচ্ছে PHP ল্যাঙ্গুয়েজ এর একটা ফ্রেমওয়ার্ক। মানে প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে একটা ইজিয়েস্ট এবং টাইম কনজিউমিং ফ্রেন্ডলি হচ্ছে একটা প্যাকেজ সিস্টেম থাকে, সেগুলাকে হচ্ছে ফ্রেমওয়ার্ক বলে, এবং একেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একেকটা ফ্রেমওয়ার্ক তারা ডেভেলপ করে রেখে দিছে। যেগুলা হচ্ছে মানুষ ইউজ করে থাকে, মানে ডেভেলপাররা ব্যবহার করে। কারণ ওখানে অনেক ফিচার থাকে, অনেক কিছুই থাকে যেগুলা হচ্ছে আগে থেকেই তৈরি করা। হ্যাঁ, ডেভেলপাররা হচ্ছে শুধুমাত্র সেগুলাকে সহজে ব্যবহার করতে পারে। সো লারাভেল তাদের মধ্যে অন্যতম। আপনারা হচ্ছে রুবির নাম শুনছেন, রুবি অ্যান্ড রেইলস বলে। এই রেইলসটা হচ্ছে রুবি প্রোগ্রামিং এর হচ্ছে ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? তো এরকম অনেক 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 ফ্রেমওয়ার্ক আছে। তো আমরা সিএসএস এর জন্য হচ্ছে বুটস্ট্র্যাপটা এখন শিখবো। তো বুটস্ট্র্যাপটার জন্য হচ্ছে আপনারা একটা ওয়েবসাইট পাবেন যেটার নাম হচ্ছে bootstrap.com, getbootstrap.com। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে তার লোগো। আপনার বুটস্ট্র্যাপ সম্পর্কে জানার জন্য এর থেকে ভালো আর কোনো জায়গা নেই। এই হচ্ছে বুটস্ট্র্যাপের অল ইন ওয়ান একটা ওয়েবসাইট। হুম তো এখানে বুটস্ট্র্যাপ প্রতিনিয়ত আপডেট হয়, এখন বর্তমানে হচ্ছে 5.3 চলতেছে। তো আমরা কেন পিছায় থাকবো, আমরা হচ্ছে 5.3 থেকেই শুরু করব। ঠিক আছে? আমি যখন শুরু করছি তখন বুটস্ট্র্যাপ 3 থেকে হচ্ছে আমি শুরু করছিলাম কাজ করা। তারপর বুটস্ট্র্যাপ 4, তারপর 5.1, 3 থেকে হচ্ছে এখন 5.2.3। ঠিক আছে? মানে 5.3 তে চলে আসছে। বুটস্ট্র্যাপ 2 তে ছিলাম আমি যখন কাজ শেখা শুরু করি, এবং ভার্সন 3 বেটা মোডে ছিল। মানে তখন অফিসিয়ালি লঞ্চ হয়নি। তার অনেক পরে যে হইতেছে বুটস্ট্র্যাপ 4 আসছে। তো এগুলা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ভার্সন আপডেট হইতে থাকে। এবং ভার্সন আপডেট মানেই হচ্ছে তার সাথে হচ্ছে নতুন অনেক কিছুই হইতেছে, আসবে। যেমন এই যে এখানে আসার সাথে সাথে এখানে সাপোর্টের জন্য আলাদা ওয়েবসাইটে নিয়ে চলে গেছে। আচ্ছা, আমরা ব্যাক করি। তো এটা হচ্ছে একটা বুটস্ট্র্যাপের ওয়েবসাইট, এবং এইটাই হচ্ছে আমরা ব্যবহার করব আমাদের প্রজেক্টের সাথে। এতে করে লাভ যেটা হবে, আমাদের ওয়েবসাইটটাকে ডিভাইস ফ্রেন্ডলি বানাইতে পারবো। দেখেন এখানে বলাই আছে বড় করে, দেখেন বিল্ড ফাস্ট মানে আপনি দ্রুত কোড লিখতে পারবেন, রেসপন্সিভ সাইট বানাইতে পারবেন। মেইনলি কাজই হইতেছে ওর রেসপন্সিভ সাইট বানানো। তো এটাকে ব্যবহার করতে গেলে আপনাকে হচ্ছে কিছু সিস্টেম ফলো করতে হবে। আপনারা আগেও দেখছেন
যদি আপনি গুগল ফন্টস ইউজ করতে যান তাদের একটা ইনস্টলেশন প্রসেস আছে। যদি আপনি ফন্ট অসাম ইউজ করতে চান তাদেরও একটা ইনস্টলেশন প্রসেস, মানে আপনি থার্ড পার্টি কিছু যখন আপনার প্রজেক্টের সাথে অ্যাড করবেন সেটাকে আপনাকে ইনক্লুড করতে হবে আপনার প্রজেক্টের সাথে। তো আপনি বুটস্ট্র্যাপ ইউজ করতে চাচ্ছেন, তো আপনাকে কি করতে হবে, বুটস্ট্র্যাপটাকেও ইনক্লুড করতে হবে। সেটাকে ইনক্লুড করার সিস্টেমটা কি, যে আপনি যদি ডক্স এর মধ্যে যান, ইন্ট্রোডাকশন পার্টে যদি যান, এখানে গেলে দেখবেন যে এটা হচ্ছে বেসিক HTML ফরম্যাট, এটা আমরা সবাই পারি জানি। কিন্তু যদি হচ্ছে আপনি বুটস্ট্র্যাপ ইউজ করেন, আপনাকে হচ্ছে এখানে জাস্ট দুইটা লাইন অ্যাড করতে হবে। একটা হচ্ছে সিএসএস এর লিংকটা, মানে বুটস্ট্র্যাপের একটা সিএসএস ফাইল আছে যেখানে বুটস্ট্র্যাপের সকল ধরনের সিএসএস হচ্ছে এখানে ইনক্লুড করা। আপনি যদি এই ফাইল ইউজ করেন, আপনি বুটস্ট্র্যাপের সিএসএস গুলাকে না লিখেই ব্যবহার করতে পারবেন অনেক কিছু। আবার আপনার এখানে বুটস্ট্র্যাপ বান্ডেল min.js নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে। এই জাভাস্ক্রিপ্ট ফাইলের কাজটা কি, এ হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে অনেক জাভাস্ক্রিপ্টের তৈরি এলিমেন্টস আছে যে কিউরি দিয়ে তৈরি করা, সেগুলাকে আপনি সহজেই ব্যবহার করতে পারবেন, আপনাকে এগুলা কোড করে তৈরি করতে হবে না। ঠিক আছে? তো এই দুইটা জিনিস যদি আপনি ব্যবহার করেন আপনার প্রজেক্টের সাথে, তার মানেই হচ্ছে আপনি বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য রেডি। এই ছিল হচ্ছে ইনস্টলেশন প্রসেস। আমি ইনস্টল করে দেখাবো, বাট এই পর্যন্ত যা যা বললাম কোনো কনফিউশন আছে আপনাদের বা কিছু জানতে চান এই এতটুকু স্পিচের মধ্যে? নাই না? ওকে, ভেরি গুড। তাহলে আসেন আমরা একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করি এবং সেখানে বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করি, এবং বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করার পর আমাদের কি কি শিখতে হবে আরো, মানে জানতে হবে, সেই জিনিসগুলো আমরা এখন একটু দেখব। তো ক্লাসে ছিলাম, সেখান থেকে হচ্ছে আপনাদের জন্য কত 616। আমি এখানে হচ্ছে একটা ফোল্ডার তৈরি করতেছি যার নাম দিচ্ছি হচ্ছে বুটস্ট্র্যাপ, এবং আগের মতোই হচ্ছে আমি এখানে আহ, যে যে ফাইলগুলো লাগে সেগুলো তৈরি করতেছি। নাম দিচ্ছি হচ্ছে যে index.html। এখানে ফাইলের নাম দিচ্ছি style.css। আচ্ছা, ভালো কথা, আপনারা যে এই যে কাজগুলো যেগুলো প্র্যাকটিস ক্লাসে করতেছেন এগুলা কি শেয়ার করেন আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে পার্সোনালি? এই গ্রুপে না, আপনারা আপনাদের পার্সোনাল ফেসবুক থেকে হচ্ছে শেয়ার করবেন, আপনাদের অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকলে সেখান থেকে শেয়ার করবেন। এতে করে হচ্ছে আপনি যে কাজ শিখতেছেন এগুলা হচ্ছে আপনি আগে থেকে হচ্ছে মানে ব্র্যান্ডিং করতেছেন, প্রচার করতেছেন, আপনার কানেকশনে যারা আছে তারা আপনার সম্পর্কে জানতে পারতেছে, এবং পরবর্তীতে এই সুযোগে হচ্ছে তারা কি করবে, আপনাকে হচ্ছে কাজের অফার করবে। ঠিক আছে? তো এটা খুবই ইফেক্টিভ একটা কাজ এবং এটা আপনাদেরকে করে যেতে হবে এখন থেকেই। ঠিক আছে? সবাই হচ্ছে এই কাজগুলা কন্টিনিউ ভাবে হচ্ছে করতে থাকবে। তো আমি বুটস্ট্র্যাপের ফাইলটাকে হচ্ছে এখানে আমি ওপেন করলাম। এইখানে আমি হচ্ছে জাস্ট HTML আগের মতোই যদি করি তাহলে হচ্ছে আমরা যেটা করছি আগে, যে হচ্ছে আমরা HTML লিখতাম, তারপর হচ্ছে সেখানে 5 দিলে, হ্যাঁ, তারপর হচ্ছে আমি এখানে এন্টার প্রেস করলে আমার HTML এর টেমপ্লেটটা চলে আসতো। এইটাই আগের মতোই, সব কিছু নতুন কিছুই না, শুধুমাত্র আপনি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যে এই লাইনটাকে কপি করেন, ঠিক আছে, এটাকে হচ্ছে আপনি আপনার হেডের ভিতরে বসাতে হবে, কারণ সিএসএস ফাইল অলওয়েজ হেডের মধ্যে লিংক করতে হয়। এবং আরেকটা ফাইল আছে হচ্ছে এই যে এখানে নিচে স্ক্রিপ্ট ফাইল, এই স্ক্রিপ্ট ফাইলটাকে হচ্ছে আপনার এখানে লিংক করতে হবে, সেটা হচ্ছে একদম বডি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে। বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করা হয়ে গেছে, এই দুইটা লাইন কপি করে দিলেই, এবং লাস্টে এই যে ইন্টিগ্রিটি আর অ্যানোনিমাস
ক্রস অরিজিন, এই দুইটা অ্যাট্রিবিউটের ভ্যালু লাগে না, ঠিক আছে? ওরা দিয়ে রাখছে, বাট এগুলো না হলেও তেমন কোনো মেজর সমস্যায় পড়বো না। তো এগুলোকে হচ্ছে আমি এখান থেকে ফেলে দিলাম, একদম নিট এন্ড ক্লিন করে ফেললাম। আমার বুটস্ট্র্যাপ ইউজ করা হয়ে গেছে। আপনি যদি হচ্ছে এখানে একটা হ্যালো লিখেন, ঠিক আছে, এবং এটাকে যদি এখন আমি একটু প্রিভিউ করি, কোনো কিছু চেঞ্জ হবে না, সবই আগের মতোই আছে, ঠিক আছে? বাট সুবিধাটা হচ্ছে আপনি এখানে বুটস্ট্র্যাপ ইউজ করার কারণে কিছু সুবিধা পাবেন। যেমন আপনি চাচ্ছেন এই টেক্সটের কালারটাকে হচ্ছে লাল করে দিতে, আপনি ক্লাস নেম দিয়ে এটা করতে পারেন। আপনাকে সিএসএস লিখতে হবে না, আপনি বলতে পারেন এখানে টেক্সট ডেঞ্জার। টেক্সট ডেঞ্জার মানেই হচ্ছে সে হচ্ছে বুঝে যাবে টেক্সটটা হবে রেড কালারের। আপনি চাইতেছেন এই টেক্সটার মানে হ্যালোটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে, আপনার সিএসএস লিখতে হবে, আপনি জাস্ট ক্লাস নেম অ্যাড করেন, যে জাস্ট লাইক বলেন যে বিজি ডার্ক, সরি বিজি, ঠিক আছে? বিজি ডার্ক যদি বলেন তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে। যদি বলেন বিজি লাইট তাহলে সেটা হচ্ছে আবার সাদা হয়ে থাকবে, ঠিক আছে? মানে হালকা একটা গ্রে টাইপসের কালার এখানে চলে আসবে। আপনি যদি চান যে টেক্সটটাকে মাঝখানে নিয়ে যেতে, আপনি এখানে বলেন যে টেক্সট সেন্টার, ঠিক আছে? মানে টেক্সট সেন্টার যদি বলেন এটা সেন্টারে হয়ে গেছে। আপনি যদি এটাকে একটু মার্জিন প্যাডিং কল করতে চান কোনো সমস্যা নেই, আপনি এখানে বলেন মার্জিন, ঠিক আছে? এম দিয়ে বলেন কত দিতে চান, তিনটা ভ্যালু দেওয়া যায় 1 2 3 4 5, ঠিক আছে? সো আপনি যদি এখানে বলেন 3 তাহলে এখানে দেখবেন সে হচ্ছে 3 এর জন্য হচ্ছে একরকম ভ্যালু চারপাশ থেকে মার্জিন দিয়ে দিছে। আপনি চাচ্ছেন যে লেফট এবং রাইটে দিব না, শুধু টপ বটমে দিব, তাহলে আপনি শুধু এম না বলেন, বলে হচ্ছে যে বলেন এম ওয়াই, মানে হচ্ছে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, মানে উপর নিচে 3, তাহলে দেখবেন মার্জিনটা শুধু উপর নিচ থেকে পাবে, ঠিক আছে? আবার যদি চান যে না আমি লেফট রাইট থেকে চাই, তাহলে আপনি এখানে বলতে পারেন এম এক্স, তাহলে হচ্ছে মার্জিন এক্স অক্ষ বরাবর ওই 3, ঠিক আছে? 3 এর ভ্যালুটা হচ্ছে প্রায় 24 পিক্সেলের মতো, 24 পিক্সেল আর কি, ঠিক আছে? তারপর আপনি এখানে প্যাডিং যদি দিতে চান আপনি বলতে পারেন, আবার এটার মধ্যে এভাবেও করতে পারেন, যদি বলেন এমটি তার মানে মার্জিন টপ, এমবি মার্জিন বটম, এমএস মার্জিন স্টার্ট মানে লেফট সাইড, আর এমই মানে হতেছে মার্জিন এন্ড মানে রাইট সাইড। সো আপনি যদি এভাবেও চারপাশে হচ্ছে আলাদা আলাদা মেনশন করতে পারেন, দেখেন মার্জিন এন্ড। যদি প্যাডিং দিতে চান ঠিক সেম একইভাবে আপনি বলতে পারেন যে P5, তাহলে হইতেছে চারপাশ থেকে প্যাডিং 5 এর ভ্যালু হইতেছে প্রায় 48 পিক্সেল, দেখেন বিশাল একটা প্যাডিং হয়ে গেছে, তাই না? তো এই বুটস্ট্র্যাপ ইউজ করার কারণে এরকম অসংখ্য অসংখ্য সিএসএস অলরেডি এই ফাইলটার মধ্যে লেখা আছে। আমি যদি শুধুমাত্র তাদের সেই সিএসএস এর ক্লাস নেম গুলাকে কল করতে পারি, তাহলে হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা সহজেই ব্যবহার করতে পারবো। এতে করে আমার টাইম কনজিউম হবে, ফাস্ট কোড করতে পারবো। ইনলাইন এটা ক্লাস নেম অ্যাড করা, এটাকে ইনলাইন সিএসএস বলে না। সিএসএস ফাইলে লেখা আছে, আমি তো সিএসএস লিখি নাই, আমি শুধু ক্লাস নেম লিখছি। এইটার ভ্যালুটা হচ্ছে 1 এর জন্য হচ্ছে 0.4 আরইএম, মানে হচ্ছে প্রায় 1 আরইএম 16 পিক্সেল, তো এটার অর্ধেক করলে হচ্ছে মানে 3 তে হচ্ছে 16, 2 তে হচ্ছে 8, আর 1 এ হচ্ছে 4, আর 4 এ হচ্ছে 24 পিক্সেল, আর 5 এ হইতেছে 48 পিক্সেল। মানে এই যে মার্জিনটা আমরা এখানে 1 2 3 4 5 করে দিই, এটার ভ্যালুটা হচ্ছে 4 8 16 24 48, ঠিক আছে? এভাবে হচ্ছে এটা আসে। তবে এটাই শেষ না, আমরা কাস্টম ভাবে হচ্ছে আমরা প্যাডিং দিব যদি প্রয়োজন পড়ে। বাট মোটামুটি এই জিনিসটা এই জন্য দেখালাম যে দেখেন আমি সিএসএস লিখি নাই, বাট হচ্ছে আমার ডিজাইনে আমি অনেক কিছুই করে ফেলতে পারতেছি সিএসএস শুধুমাত্র ক্লাস নেম ব্যবহার করার কারণে। আমার টাইমও সেভ হইতেছে, অন্য দিক থেকেও লাভ হচ্ছে। কোনো কোশ্চেন আছে? আরো সব থেকে মজার বিষয় হইতেছে, আপনারা তো হচ্ছে ডিজাইন করছেন, লেআউট ডিজাইন করতে খুব প্যারা খাইতেন তাই না? ফ্লেক্স করো, এই করো, সেই করো, খুব ঝামেলা ছিল না লেআউট ডিজাইন করা, মানে HTML দিয়ে লেআউট করা? ধরেন আমি এখন চাচ্ছি যে একটা ফুল উইথ, মানে এই যে এখানে একটা ফুল উইথ সেকশন থাকবে, তারপর ওই যে আমরা স্ট্রিক্ট এর মধ্যে করছিলাম না, দুই পাশে গ্যাপ রেখে সেকশন, হুম, আমাদের এরকম করতে পারি। ধরেন আমি মাঝখানে দুই পাশে গ্যাপ থাকার পর আবার ভেতরে হচ্ছে দুইটা বক্স থাকবে। এই ধরনের লেআউট বানাইতে গেলে তো আমাকে অনেক কাজ করা লাগতো, তাই না?
সো এখন বুটস্ট্র্যাপ ইউজ করার কারণে এখন আমার এই কাজটা কমে যাবে। আমি এটা দেখবেন কোনো সিএসএস করা ছাড়া এই যে এখানে যেটা বানাইলাম না, এটা হচ্ছে আমি করে ফেলবো। কিভাবে? বুটস্ট্র্যাপের ক্লাস নেম দিয়ে। এগুলো সব বাদ দিলাম। প্রথমেই আমি আসি কন্টেইনার। কন্টেইনার নামে একটা ক্লাস নেম আছে বুটস্ট্র্যাপের, যার কাজ হচ্ছে আপনার দুই পাশ থেকে গ্যাপ ক্রিয়েট করা। এখন আমরা আগে যে গ্যাপটা দিতাম না, 90% দিয়ে মার্জিন অটো, 80% দিয়ে মার্জিন অটো, এটা কিন্তু রাইট না, রং ওয়ে ছিল। এভাবে দুই পাশ থেকে গ্যাপ মেজার করে না। ইউআই ডিজাইন বলি আর ওয়েব ডিজাইন বলি, একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনাকে লার্জ ডিভাইসে এত পিক্সেল গ্যাপ থাকবে দুই পাশে, মোবাইল ডিভাইসে কতটুকু থাকবে, বড় স্ক্রিনে কতটুকু থাকবে, এটা ফিক্সড। এটা অলওয়েজ ফিক্সড। আমরা এখন যেভাবে দিছি বা এতদিন দিয়ে আসছে সেটা ভুল ছিল। এখানে ধরেন আমি কন্টেইনার বলে ভেতরে একটা কন্টেন্ট দিচ্ছি, লরেন দিলাম, সাপোজ ধরেন 100, আচ্ছা স্পেলিং মিস্টেক, লরেন দিলাম, সাপোজ 200 দিলাম, 200 ওয়ার্ডের একটা কন্টেন্ট দিছি। আমি জাস্ট একটু যদি এখন ভিজিট করে দেখেন দুই পাশ থেকে একটা গ্যাপ কিন্তু অটোমেটিক পেয়ে গেছে। আমি কি মার্জিন অটো বলছি বা উইড ডিফাইন করে দিছি? না, কিন্তু তারপরে আমার এখানে একটা গ্যাপ চলে আসছে। এটা কে করছে? এই কন্টেইনার করছে। ঠিক আছে? তো কন্টেইনার এই কাজটাই করে এবং এই যে যে গ্যাপটা ক্রিয়েট করলো, এই গ্যাপটা এক এক ডিভাইসের জন্য এক এক রকম হবে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড একই রকম থাকবে। আপনি এখান থেকে যতটুকু স্পেস ছাড়তেছেন, জাপান থেকে কোনো ডেভেলপার করলে সেও এতটুকু স্পেসই ছাড়তেছে। ইউএস আমেরিকা থেকে হ্যাঁ, মানে হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড লেভেলে হচ্ছে এখন গ্যাপ, স্পেসিং সবকিছুই হচ্ছে মেইনটেইন করতে পারবেন। ঠিক আছে? মানে আপনি এখান থেকে যদি ওয়েবসাইট বানান কেউ ধরতে পারবে না, ভুল ধরতে পারবে না। কারণ হচ্ছে স্পেস গ্যাপ সব ঠিক আছে। আর এতদিন যেভাবে আমরা দিয়ে আসছিলাম চোখের আন্দাজে, সো ওইটা ভুল। তো কন্টেইনার কি করে? আমার হচ্ছে যদি সেকশনের মধ্যে ওরকম দুই পাশ থেকে গ্যাপ থাকে, সেই গ্যাপটা তৈরি করে নেবে এবং এখন আপনাকে ওই চিন্তা করতে হবে না যে সে কতটুকু গ্যাপ তৈরি করবে। মানে আপনি কতটুকু গ্যাপ দিবেন সেটা আপনার টেনশন না, সেটা এখন বুটস্ট্র্যাপই মেইনটেইন করতেছে। এই যে দেখেন আমি যদি এটাকে একটু ইন্সপেক্ট করি, এবং আমি একটু ডিভাইসটাকে ছোট বড় করি, ঠিক আছে? এই যে এখানে 425-এ যান, দেখেন এবার কি আর কোনো গ্যাপ আছে? আছে, বাট অল্প। মানে কন্টেইনার এভাবেই হচ্ছে ওকে ডিজাইন করা হয়েছে যে যদি আমি মোবাইল ডিভাইসে থাকি তাহলে হচ্ছে আমার গ্যাপ হবে খুবই অল্প। যদি হচ্ছে আমি একটু বড় ডিভাইসে চলে যাই, ধরেন যে 767, তখন আমার এই গ্যাপটা বেড়ে যাবে। আবার আমি যদি 991 ডিভাইসে যাই তখন আমার গ্যাপটা আরো বাড়বে। যখন আমি 1400 স্ক্রিনে যাব তখন আমার গ্যাপটা কিছুটা কমবে। আমি এরপর থেকে যত স্ক্রিনেই যাই না কেন আমার এই গ্যাপ মানে হচ্ছে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কিন্তু এটার তো একটা শেষ হওয়া দরকার, তাই না? আসলে গ্যাপ বাড়ে না। যেটা হয় কি, আমরা যেই ডিভাইস সেকশনটার জন্য একটা উইডথ তো মেনটেন করতাম আগে, 80% হোক বা 90% হোক। কন্টেইনার আসলে কি করে? এই কন্টেইনারটাকে হচ্ছে ফিক্সড একটা উইডথ দেয় বিভিন্ন ডিভাইসের জন্য এবং ডিভাইস ছোট বড় হওয়ার কারণে গ্যাপটা কমে বাড়ে। তো আমাদের গ্যাপ আসলে মেইন না। কন্টেইনার হচ্ছে কি করে? সেকশনটার ওই ব্লকটার একটা নির্দিষ্ট উইডথ দেয় বিভিন্ন ডিভাইস অনুযায়ী। যেমন আমি যদি হচ্ছে 575 মানে আমার মোবাইল ডিভাইসে থাকি তখন হতেছে তার কন্টেইনারের উইডথ হইতেছে 100% এবং তার এখানে জাস্ট অল্প কিছু স্পেস থাকে। যখনই আপনি মানে মোবাইলটাকে ল্যান্ডস্কেপ পজিশনে দেখবেন, মানে 767 ডিভাইসে দেখবেন, তখন তার কন্টেইনার উইডথ হইতেছে কিছু একটা এবং সেটা কোথায় পাবেন? আপনি দেখেন এই যে এখানে কন্টেইনার অপশন আছে, লেআউটে যান, এই যে কন্টেইনার্স। এই কন্টেইনারটা গ্যাপ বাড়ায় কমায় না, কন্টেইনারটা তার কন্টেইনারের উইডথটাকে মেইনটেইন করে। আর ডিভাইস ছোট বড় হওয়ার কারণে সেই গ্যাপ কম বা বেশি দেখা যায়। যেমন আপনি যদি মোবাইল ডিভাইসে থাকেন, এক্সট্রা স্মল ডিভাইস, মানে হচ্ছে 575, 576 এর নিচে বলতেছে, মানে লেস দেন 576, এর নিচে যে ডিভাইস গুলো আছে উইথ পিক্সেলে, উইথ মানে ফোনের মধ্যে হচ্ছে কন্টেইনারের উইথ সবসময় 100% থাকবে। তার মানে সে হইতেছে আমার ডিভাইস যতটুকু হবে আমার কন্টেইনারও ঠিক ততটুকুই হবে, এখানে কোনো কম বেশি হবে না। কিন্তু আমার ডিভাইস যদি হচ্ছে 576 হয়ে যায়, মানে আমার মোবাইল ডিভাইস থেকে যদি হচ্ছে আমি একটু বড় ডিভাইসের দিকে যাওয়া শুরু করি, তখন আমার ডিভাইসের উইডথ হয়ে যাবে, মানে কন্টেইনারের উইডথ হবে 540। এই যে এখন আমি 767 তে আছি না, এখন আমার এই যে কন্টেইনারের উইডথ আছে 540 পিক্সেল। বাকি আমার ডিভাইস তো 700 676, বাকি যে জায়গাটুকু আছে 540 এর পর থেকে
767 পর্যন্ত এই জায়গাটুকু হচ্ছে দুই পাশে সমান ভাগে ভাগ হয়ে যায়। আবার আপনি যদি মিডিয়াম ডিভাইসে যান, মিডিয়াম ডিভাইস শুরু হয় কোত্থেকে? 768 এর সমান বা তার উপর থেকে মিডিয়াম ডিভাইস, মানে আপনি ছোট ট্যাবলেট গুলো, মানে একটু বড় আকারের ট্যাব, ঠিক আছে, তারপর ছোট কম ল্যাপটপ, এই ডিভাইস গুলা হচ্ছে মিডিয়াম ডিভাইস। এই মিডিয়াম ডিভাইসের মধ্যে হচ্ছে কন্টেনারের উইডথ হয় 720 পিক্সেল। আপনি যদি একটু মিডিয়াম ডিভাইসে যান, এখান থেকে 768 তে যান, সরি 768 তে গেলাম, দেখেন কন্টেনারের উইডথটা বেড়ে গেছে না? হুম, আমার কন্টেনারের মানে ডিভাইসের উইডথ 768, বাট আমার কন্টেনার উইডথ হচ্ছে 720, থাকে কত? 48 পিক্সেল। এই দুই পাশে হচ্ছে 48 পিক্সেলকে 24 পিক্সেল করে গ্যাপ দিয়ে দিছে। আবার আপনি যদি লার্জ স্ক্রিনে যান, লার্জ স্ক্রিনের উইডথ হইতেছে 992 থেকে বেশি। তো আমি এখানে যদি 992 লিখি, তাহলে দেখেন কন্টেনারের উইডথ বাড়তেছে এবং বাকিটুকু যতটুকু থাকতেছে, এবং সেখানে বলতেছে কত? 960, মানে 32 পিক্সেল জায়গা আছে, এখন 16 16 আছে, দুই পাশে গ্যাপ। এবং এটা যতই বাড়তে থাকবে কন্টেনার উইডথ আর বাড়বে না। ডিভাইস বাড়তেছে মানে গ্যাপ বাড়তেছে, কিন্তু কন্টেনার কিন্তু ফিক্সড। এবং এইটা হচ্ছে এক এক ডিভাইসে এক এক রকমের উইডথ মেনশন করে। এক্সট্রা লার্জ ডিভাইসে গেলে, মানে 1200 স্ক্রিনের উপরে গেলে কন্টেনার থাকবে অলওয়েজ 1140, বাকিটুকু গ্যাপ থাকবে এবং এই গ্যাপটা 1400 আগ পর্যন্ত বাড়তে থাকবে। যখন 1400 হয়ে যাবে তখন কন্টেনারের উইডথ অটোমেটিক হয়ে যাবে 320। যেমন আমি যদি এখানে হচ্ছে 1400 স্ক্রিনে যদি যাই, এখন আমার কন্টেনারের উইডথ আছে 1320, ঠিক আছে। বাকি 80 পিক্সেলের মধ্যে হচ্ছে এখানে 40, এখানে 40, এই পরে আর কন্টেনারের উইডথ বাড়ে না। এবার যদি আপনি এখান থেকে 2400 স্ক্রিনেও যান, কন্টেনার উইডথ কিন্তু 1320। যেহেতু স্ক্রিন বড়, বাকি জায়গাগুলো দুই পাশে গ্যাপ হিসেবে বাড়বে। তো কন্টেনার কি করতেছে? এক কথায় আমার ডিভাইস টু ডিভাইস সে আমাকে একটা ফিক্সড উইডথ দিয়ে দিতেছে আমার ব্লকের জন্য। বুঝতে পারছি? কন্টেনার কি করতেছে? আমার বিভিন্ন ডিভাইসের জন্য একটা ফিক্সড উইডথ দিয়ে দিচ্ছে, যেটার কারণে হচ্ছে আমার কোন ডিভাইসে কতটুকু কমাবো না বাড়াবো এটা নিয়ে আমাকে টেনশন করতে হবে না। এটা অটোমেটিক কন্টেনার নিজে ডিফাইন করে ফেলবে যে আমি কোন ডিভাইসে আছি, এখন আমার কন্টেনার উইডথ কত হবে এবং দুই পাশে আমার গ্যাপ কেমন হবে। বুঝতে পারছি কন্টেনারের বিষয়টা? ক্লিয়ার সবাই? কোনো কোশ্চেন আছে? হুম, সবাই বলেন, ভালো বুঝতেছেন নাকি না? আচ্ছা, এখন বলেন, যদি হচ্ছে আমরা তো সব সময় তো আর এরকম দুই পাশে গ্যাপ থাকে না, ফুল উইথ বক্সও থাকে, সেকশন থাকে, তখন কি করব? যদি কোনো সেকশন ফুল উইথ হয়, কিছুই করতে হবে না, আপনি জাস্ট ক্লাস নেমটা চেঞ্জ করে দেন। ক্লাস নেমটা হবে তখন হতেছে ফ্লুইড, কন্টেনার হাইফেন ফ্লুইড। এই কন্টেনার ফ্লুইড মানে তার ডিভাইসের উইথ অলওয়েজ 100%। এবার তার আর কোনো কম বেশি বা কিছুই নেই। আপনি যদি কন্টেনার দেন তাহলে সে হচ্ছে ডিভাইস টু ডিভাইস তার উইথ চেঞ্জ হবে। আর যদি কন্টেনার ফ্লুইড দেন, সে অলওয়েজ ছোট থেকে বড় পর্যন্ত যত স্ক্রিনে যাক না কেন, সে 100%, 100%, 100%। তো কন্টেনার ফ্লুইডের বিষয়টা কি বুঝতে পারছি? সিম্পল জিনিস না? ওকে, এবার আসেন বুটস্ট্র্যাপের আর কি কাজ। বুটস্ট্র্যাপের আরো সুবিধাটা হচ্ছে, আপনি যেরকম এই যে আমরা এই দুটো জিনিস দেখে ফেলছি, এটাও ডান এটাও ডান, তাই না? এটাও ডান এটাও ডান। এখন আমরা আসি এই পার্টটাতে। আমরা যখন ডিজাইন করতাম তখন কিন্তু হচ্ছে আমরা এরকম দুইটা বক্স পাশাপাশি নেওয়ার জন্য একটা প্যারেন্ট ডিভ কল করতাম, তারপর ভেতরে দুইটা চাইল্ড ডিভ, তারপর তাদেরকে উইথ দিতাম এবং প্যারেন্টকে ডিসপ্লে ফ্লেক্স করতাম, তাই না? এগুলো সব আমাদের হাতে কোড করা লাগতো। এখনো ওই জিনিসটাই করতে হবে, বাট এখন আর আমরা হাতে কোনো কোড লিখবো না, আমরা ক্লাস নেম কল করবো এবং ক্লাস নেমটা এমন ভাবে করব যে আপনার যদি হচ্ছে দুইটা বক্স লাগে, আপনি হিসেব করে বলতে পারবেন আপনার কতটুকু নিতে হবে। এক কথায় বুটস্ট্র্যাপ কি করে, যখন আপনি হচ্ছে কন্টেইনার কল করবেন এবং কলাম নিয়ে কাজ করতে চাইবেন, বুটস্ট্র্যাপের হচ্ছে এরকম লম্বা লম্বা 12টা কলাম আছে, ঠিক আছে? মানে টোটাল এরকম লম্বা লম্বা
12টা কলাম আছে। লম্বা বলতে কি, কলাম তো কলামই, লম্বার মানে চ্যাপ্টা বলতে কিছু নাই। মানে এক কথা হইতেছে এখানে 12টা কলাম আছে। এখন আপনার যদি দরকার হয় 2টা বক্স, তার মানে এক একটা বক্স কয় কলাম করে পাচ্ছে? 6 কলাম। যদি হচ্ছে আপনার দরকার হয় 3টা বক্স, তাহলে এক একটা কলাম কয় করে পাচ্ছে? এক একটা বক্স 4 কলাম পাচ্ছে। যদি হচ্ছে এমন হয় একটা একটু বড় আর একটা একটু ছোট, আপনি হিসাব করতে পারবেন না? 12 কলামের বেশি করা যাবে না। 12 কলামের বেশি হলে নিচে চলে আসবে, র‍্যাপ হয়ে যাবে, মানে ফ্লেক্স র‍্যাপ হয়ে যাবে। যদি আপনাকে ভাগ করতে হয় 12 কলামের মধ্যেই ভাগ করতে হবে। তাহলে এখন ভাগ করুন তো এই দুইটা কত হইতে পারে? হুম, একটা 10 একটা 2 হইতে পারে, তাইলেই তো হয়ে যায়, তাই না? এই যে যে জিনিসগুলা আমরা আগে উইথ দিয়ে করতাম, সেগুলো এখন বুটস্ট্র্যাপ এর মধ্যে অলরেডি তারা করে রাখছে, আমাদের করতে হবে না। আমরা শুধু তাদেরকে ইউজ করব। তো এখন আমি যদি হচ্ছে এরকম একটা বক্স বানাইতে চাই 2 কলামের, তাহলে আমাকে জাস্ট সিম্পলি আগের মতোই আমি এখানে একটা কন্টেইনার নিতেছি আবার। ঠিক আছে? এখন আমি চাইতেছি 2টা বক্স লাগবে আমার। তো ফ্লেক্স করতে গেলে একটা প্যারেন্ট তো লাগে নাকি? হুম? পাশাপাশি 2টা বক্স আছে মানে একটা প্যারেন্ট আছে। তো আমরা যে প্যারেন্টের নামগুলা নিচে থেকে দিতাম, সেই প্যারেন্টের নামগুলো এখন আমরা নিচে থেকে দিব না। প্যারেন্টের নামটা এখন হবে সবসময় অলওয়েজ রো। ঠিক আছে? এবং কয় কলাম লাগবে আপনি বলেন, ক্লাস নেম কল 6। সেখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে কিছু কন্টেন্ট দিই। লর্ড নেম দিলাম হতেছে সাপোজ 50। ঠিক আছে? আরেকটা কলাম লাগবে তো 6 6 তো। আপনি বলেন কলাম 6 এবং সেখানে হচ্ছে আপনি বলেন লরেন 50। দেখেন এখানে আসলে আপনাকে কোনো সিএসএস লিখতে হবে না, দুইটা কলাম পাশাপাশি চলে আসছে এবং কন্টেনারের বদৌলতে দুই পাশে আমরা গ্যাপও পাচ্ছি। দারুণ না? এখন আর আপনার ধরাধরির কোনো চান্স নাই, এখন আপনি ধরাধরি বাদ দিয়ে দেন, ধরাধরির দিন শেষ। আমরা এতদিন যেভাবে ধরে ধরে কাজ করছি সেই ধরাধরির দিন শেষ। এখন আর আপনাকে ধরাধরি থেকে বের হয়ে আসতে হবে। এখন আপনি চাইলেও ধরতে পারবেন না, মন চাইলেও সেটা সম্ভব না। এখন আসবে স্ট্যান্ডার্ড, এবং স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে এই যে যে গ্যাপ কম বেশি হবে না, এটা সবসময় ফিক্সডই থাকবে। ঠিক আছে? মানে গ্যাপ আছে মানে আপনাকে কন্টেইনার মনে করতে হবে, গ্যাপ নাই মানে সেটা কন্টেইনার ফ্লুইড। ঠিক আছে? এখানে আর কম আর বেশি বলতে কিছু নাই, সব সেম। বুঝতে পারছি? মানে টোটাল আমার স্ক্রিনটাকে বুটস্ট্র্যাপ 12টা ভাগে ভাগ করছে এবং সেই ভাগগুলাকে নাম দিছে কলাম। এখন আপনার যদি হচ্ছে 2টা বক্স লাগে পুরো স্ক্রিনের মধ্যে, তার মানে সমান করে হইতেছে কলামগুলা ভাগ করে দেন 2 দিয়ে, কত করে হয় এক একটা বক্স? 6 কলাম করে পাবে। দ্যাট মিন্স ক্লাস নেম ব্যবহার করতে হবে কল হাইফেন 6। যদি আপনি কম বেশি চান নাম্বারগুলো চেঞ্জ করে দেন। ধরেন আপনি চাইতেছেন প্রথমটা হবে 8 কলাম, পরেরটা হবে 4 কলাম। তাহলে পুরো 12 কলামের মধ্যে প্রথমটা হচ্ছে 8 কলাম নিয়ে থাকবে, পরেরটা 4 কলাম হবে। যদি আপনি চান যে 5 7 দিতে, তাও সম্ভব। আপনি এখানে 5 দেন, এখানে 7 দেন। মানে আপনাকে 12 কলাম হইতে হবে। 12 কলামের বেশি করা যাবে না। এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল 7। আপনি যদি চান যে না ভাই আমি অর্ধেক অর্ধেক করে চাই, এটা দেন 3, এটা দেন 3। তাহলে দেখেন এখানে 3 কলাম করে হইতেছে, তারা বসে যাবে। আপনি যদি বলেন যে ভাই আমি 1 কলাম করে দিতে চাই, আপনি 1 করেও দিতে পারেন। এখন এই কলামের যে সাইজ, সেটা কে মেইনটেইন করতেছে? বুটস্ট্র্যাপ মেইনটেইন করতেছে। এটা আপনার মেইনটেইন করার প্রয়োজন নাই। ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ? এখন আর আপনার কোনো কাজ নাই। এখন হচ্ছে শুধু তাদেরকে ইউজ করেন। জি, খালি কমান্ড দিবেন আর সেই অনুযায়ী কাজ হবে। তাহলে কত সুবিধা হয়ে গেল, তাই না? আরেকটা বড়, সবথেকে বড় সুবিধা হচ্ছে কি জানেন? এই যে আপনি চাইতেছেন এখানে 6 কলাম করে, আমি উপরেরটা বাদ দিই, আচ্ছা থাক ওটা থাকুক। এখানে চাইতেছেন যে ভাই এখানে তো বড় ডিভাইসে 2 কলাম করে আছে। এখন মোবাইল ডিভাইসে গেলে আমি চাই তারা হচ্ছে এরকম না।
এখানে লম্বা লম্বা হয়ে যায়, দেখতে ভাই ভালো লাগে না। আমি চাই মোবাইল ডিভাইসে আসলে তারা হচ্ছে উপরেরটার মতো ফুল উইডথ হয়ে যাক। সম্ভব। আপনি তখন হচ্ছে কি করেন, আপনি মানে এই যে এখানে আমরা কিছু ডিভাইসের নাম পড়ে আসছি না, আপনাদের এগুলো মুখস্থ করতে হবে। এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, ডাবল এক্সেল, মানে এক্সট্রা এক্সট্রা লার্জ। এদেরকে এটাকে বলা হয় স্মল ডিভাইস, এটাকে বলা এক্সট্রা স্মল, যেটার কোনো ক্লাস নেম নাই, শুধু কল। এটাকে বলা হয় এসএম, এটা এমডি, এটা এলজি, এটা এক্সেল, এটা ডাবল এক্সেল। আপনি কলামগুলো মেনশন করার সময় খুব ডিভাইস ধরে ধরে করতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন এটা এমডির জন্য 6, ঠিক আছে, এটাও বলেন এমডির জন্য 6, দ্যাট মিন্স কল এমডি 6, মানে এই যে যে 6 সেটা শুধু এমডি ডিভাইসের জন্য পাবে, স্মল ডিভাইসে আবার পাবে না। দেখেন এখানে গেলে আমি এমডি ডিভাইসের উপরে আছি, আমার 6 কলাম করে কাজ করতেছে। আমার এমডি ডিভাইস কত? 768 এর উপরে। যদি 767 হয় তার মানে আমি স্মল ডিভাইসে আছি। চলেন আমরা একটু স্মল ডিভাইস থেকে ঘুরে আসি। 767 তে যান। দেখেন তো কি হলো? এখন কিন্তু তারা হচ্ছে আর 6 কলাম নাই, তারা অটোমেটিক ভাবে 12 কলাম হয়ে গেছে। ফুল দ্যাট মিন্স 12 কলাম। আর এই যে গ্যাপ সেটা কন্টেনারের গ্যাপ, ওটা আপনার চিন্তা না। সে 6 কলাম থেকে এখন হচ্ছে কি হয়ে গেছে? 12 কলাম হয়ে গেছে। আপনি যদি বলেন যে না ভাই আমি কল এসএম এর মধ্যে মানে স্মল ডিভাইসে 12 কলাম না, স্মল ডিভাইসে একটু অন্যভাবে চাই। সো কল এসএম বলেন, যে আপনি বলেন যেটাকে 4, আর এই পাশেরটাকে বলেন হইতেছে কল এসএম 8। তাহলে দেখবেন স্মল ডিভাইসে হচ্ছে সে 4 আর 8 করে আছে। আমি আবার একটু কাটি এখান থেকে, একটু সমস্যা হয়। সো দেখেন স্মল ডিভাইসে আছি, সে কি হয়ে গেছে? 4 8। যদি আমি হতেছে মিডিয়াম ডিভাইস মানে 768 তে চলে যাই, তখন আবার 6 কলাম হয়ে যাচ্ছে। আবার যদি আমি 575 সেখানে চলে যাই, তখন দেখেন আবার 100% হয়ে যাইতেছে। কারণ আমি তো স্মল ডিভাইসের জন্য তো কিছু বলি নাই, মানে এক্সট্রা স্মল এর জন্য, ঠিক আছে, সেজন্য হচ্ছে সে অটোমেটিক 12। আমি যদি বলেও দিতাম যে কল মানে এক্সট্রা স্মল মানে শুধু কল, সো আমি যদি এখানে বলি যে এবার আমি একটু চেঞ্জ করে দিই, এটাকে বলি 9, এটাকে বলি কল 3, ঠিক আছে, হাইফেন দিতে হবে ক্লাস নেমে। তাহলে দেখেন এখন আমি স্মল ডিভাইসে আসলে কি পাচ্ছি? 9 3। জাস্ট ডিভাইস অনুযায়ী দেখেন কলামগুলো কিভাবে পরিবর্তন হয়, এটা খুবই দরকার। দেখেন স্মল ডিভাইসে আসলে আমার 9 আর 3। আপনি যদি হচ্ছে মানে এটা হচ্ছে এক্সট্রা স্মল, যদি স্মল ডিভাইসে যান তাহলে 4 8। যদি হচ্ছে এমডি ডিভাইসে চলে যান 768 তে যান, তখন দেখেন 6 6। আরো তো ডিভাইস আছে, এক্সেল আছে, এলজি আছে, এক্সেল আছে, ডাবল এক্সেল আছে, আরো 3টা আছে। আপনি 3টার জন্য আলাদাভাবে আবার কল করতে পারেন। কল আপনি চাইতেছেন এলজির জন্য হচ্ছে ধরেন 7, আর এলজির জন্য আপনি এখানে বলেন কল এলজি 7 দিছি, তো এখানে দিলাম 5। তাহলে দেখবেন এখানে আপনি 768 এর জন্য কত আছে? 6 6। এবং এলজি শুরু হয়েছে কোত্থেকে? এটা একটু দেখে নেন। এলজি শুরু হয়েছে আমার 992 থেকে। আমি একটু 992 তে যাই। 992, দেখেন 7 5, ঠিক আছে? সো আপনার এই কলামের উইডথ গুলা হচ্ছে চেঞ্জ হবে। এই চেঞ্জটাই যদি হচ্ছে আমি বুঝতে পারি, তাহলেই আমার মানে রেসপন্সিভ ডিজাইন করা আমার পক্ষে সম্ভব। এবং আমি অবশ্যই আমরা 2টা কলাম ডেস্কটপে খুব সুন্দর লাগে। মোবাইলে গেলে কিন্তু কলামগুলা নিচে নিচে আসলে ভালো লাগবে। কারণ মোবাইল ডিভাইসটা ছোট, সেখানে 2টা পাশাপাশি থাকার থেকে যদি নিচে নিচে থাকে সেটা বরং বেটার। এজন্যই হচ্ছে আমার অটোমেটিক ভাবে আমার মোবাইল ডিভাইসে সবকিছুই হচ্ছে 12 কলাম করে দেয় ওরা। দেখেন আমি স্মলে 4 আর 8 দিছি, কিন্তু আমি যদি 575 মানে আমার মোবাইল ডিভাইসে যাই, তখন দেখবো যে হচ্ছে তারা আবার খুব সুন্দর করে হচ্ছে 12 12 হয়ে গেছে। মানে তারা মোবাইলের জন্য ফিক্সড হয়ে যাইতেছে। দেখেন আমি এখানে 575 এ যাচ্ছি, দেখেন মোবাইলের জন্য তারা হচ্ছে 12 12 হয়ে গেছে। আবার স্মল ডিভাইসে বলছিলাম 4 8, সেটা ঠিকঠাক আছে। তারপর হতেছে 768 মানে মিডিয়াম ডিভাইসের জন্য বলছিলাম 6 6, সেটা ঠিক আছে। 992 লার্জ ডিভাইসের জন্য বলছিলাম 5 7, ঠিক আছে। আরো বড় ডিভাইস আছে না 1200, দেখি তো 1200 তে কত আছে। 1200 তে আমার লার্জেরটাই পাচ্ছে। আমি এক্সট্রা লার্জে যাই, ডাবল এক্সেল এ 1440 এ যান, দেখেন আগেরটাই পাচ্ছে। বিষয়টা হচ্ছে আপনি যে ডিভাইসটাকে কল করবেন, যদি
তার উপরেরটা কল করা না থাকে তাহলে সে তারটাই পেয়ে যাবে, উপরের গুলা মানে উপরের গুলো ছোটদেরটা দখল করে যদি তাদেরকে আলাদাভাবে মেনশন করে দেন না হয়, বাট নিচের গুলা যদি মেনশন না থাকে সে অটোমেটিক 12 কলাম। যেমন আমি এলজি 7 দিছি তাই না, আমি এলজি কেটে দিলাম, এখানে সব থেকে হাইস্ট ডিভাইস কোনটা এখন বর্তমানে? স্মল এমডির মধ্যে বড় হচ্ছে কি এমডি, যেহেতু হচ্ছে আমি এলজি কল করি নাই, ঠিক আছে, এমডি কল করছি, তাহলে এলজি তো 6 হবে, এক্সেলও 6 হবে, ডাবল এক্সেলও 6 হবে। আবার আমি স্মল কল করছি কিন্তু এক্সট্রা স্মলকে কল করি নাই, তার মানে স্মলে 4 আর 8 ঠিক থাকবে, কিন্তু একেবারে স্মল ডিভাইস এক্সট্রা স্মলে যেহেতু কল করা নাই সে অটোমেটিক 12 কলাম হয়ে যাবে। জিনিসটা দেখেন, আমি একেবারে ইন্সপেক্ট করে আবারও দেখাচ্ছি। 1400 এ হচ্ছে আমার হাইয়েস্ট ডিভাইস, কত পাচ্ছে? 6 ডাবল এক্সেল এর জন্য কি আমি কোনো ক্লাস নেম ইউজ করছি এখানে? বলেন, ডাবল এক্সেল এর জন্য কোনো কল করা আছে? না, কিন্তু সে কোনটা পাইছে? সে এমডির কলামটাই হচ্ছে সে ধরে রাখতেছে। কারণ হচ্ছে কনসেপ্টটা এটাই যে হচ্ছে যদি আপনার বড়গুলা কল করা না থাকে তাহলে সর্বশেষ বা ইমিডিয়েট ছোট যেটা আছে সেইটার কলামটাই বড়রা পেয়ে যায়। আর যদি হচ্ছে ছোটটাকে কল করা না হয় তাহলে সে আর বড়টারটা পায় না, সে 12 হয়ে যায় অটোমেটিক। ঠিক আছে? মানে তার যদি কল করা না থাকে সে বড়দেরটা হায়ার করে না, সে নিজের মতো করে 12 হয়ে যায়। আর বড়রা কি করে, যদি তাদেরকে কল না করে তাহলে তারা তার ইমিডিয়েট ছোটদেরটা কলামটাই সে নিয়ে রাখে। বুঝতে পারছি? হ্যাঁ, জি, জি, ক্লিয়ার। অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপে আমরা এই জিনিসটাই ব্যবহার করি, কারণ হচ্ছে আমাদের রেসপন্সিভ করতে গেলে কলামগুলো চেঞ্জ করতে হয়। মানে হচ্ছে বড় ডিভাইসে 3টা কলাম পাশাপাশি থাকলেও মোবাইল ডিভাইসে সেগুলাকে হচ্ছে আমার এক কলামে রাখতে মানে মানে ফুল উইডথ করে দিতে হয়। তখন হচ্ছে এই বুটস্ট্র্যাপের কলাম মেইনটেইন করলে আমি হচ্ছে যেকোনো ডিভাইসে ছোট বড় করে আমার এই ডিভাইসগুলোকে চেঞ্জ করতে পারবো, মানে কলামগুলোকে চেঞ্জ করতে পারবো, যে কারণে হচ্ছে আমাকে কোনো সিঙ্গেল লাইন অফ সিএসএস লিখতে হবে না। এখন পর্যন্ত কোনো সিএসএস আমি লিখি নাই, বাট আমার এখানে কিন্তু মোটামুটি কিন্তু একটা ভালো রকমের সিস্টেম দাঁড়াই গেছে। আমি 6ও করতে পারতেছি, আমি হতেছে আমার 767 তে হচ্ছে আমি 4 8 করতে পারতেছি, আবার 575 এর জন্য হচ্ছে আবার আমার এটা অটোমেটিক ভাবে আমার 12 কলামও হয়ে যাইতেছে। তার মানে এটার জন্য কিন্তু আমার কোনো চেঞ্জ করার প্রয়োজন পড়েনি। এবং বুটস্ট্র্যাপের সুবিধাটা হচ্ছে এটাই যে আমরা রেসপন্সিভ এর ক্ষেত্রে মোবাইল ওয়েবসাইটের কলাম গুলাকে আমরা হ্যান্ডেল করতে পারি খুব ভালোভাবে, মানে লেআউট হ্যান্ডলিং করতে পারি। বুটস্ট্র্যাপের জন্য ডিভাইস টু ডিভাইস লেআউটটাকে চেঞ্জ করতে পারি। বুটস্ট্র্যাপের অ্যাকচুয়ালি মেজর যেই কাজ সেটা হচ্ছে এটাই। এবং তার সাপোর্টিং হিসেবে ওই যে প্রথম দিকে দেখাইছি না ক্লাস নেম দিয়ে চেঞ্জ করা, কালার টালার এগুলা, এগুলো সাপোর্টিং।